দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশে থমথম করছে কালো মেঘ। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা পামসু ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলাম ভাই। খুব ভালো হয়েছে তুমি এসছো। একেবারে মিওনো দিন না? আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও, চলো তারানাথ তান্ত্রিকের বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। চলো চলো বেরোই। তারানাথের কথা যে আমার কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললুম, বসো, ধুতিটা বদলে নি। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের 2টি গল্প। প্রথম গল্পটি সানডে সাসপেন্সে প্রথমবার প্রচারিত হয় 8ই ফেব্রুয়ারি 2015 সালে। গল্প পাঠে ছিল মীর। তারানাথ তান্ত্রিক সমগ্রতে যেহেতু গল্পগুলির কোনো নাম ছিল না, আমরা সেই সময় এই গল্পটি প্রচার করেছিলাম তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প হিসেবে। পরে এটি আবার বেতাল নামে প্রচারিত হয় 2020-তে। শ্রোতাদের সুবিধার জন্য দ্বিতীয় গল্পটির নাম আমরা দিয়েছি বিশু ঠাকুর। সানডে সাসপেন্সের আরও গল্প শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, ক্লিক করুন বেল আইকনে। শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই। মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বললে, কাকা বাবু, আজ আমার লেসের ডিজাইন ভোলেননি তো? রোজ রোজ আপনি ভুলে যান কিন্তু। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডাকছি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিন তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গোপ্যে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তপোষে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ যে? ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। 2-1খানা গল্প হবে নাকি তারানাথ? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, বসো বসো, জমিয়ে বসো আগে। আর কি খাবে বলো? এই চারি চারি, এইদিকে শোন দিকে একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বলল, যা দিকি, চট করে তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল, অমনি বলে বসলেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করবো তাহলে এই বাদলায় এতখানি পথ ঠেঙে এলুম কি করতে? সেটা তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিন বলেছি, ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি ভেলকি।
ওসব করায় গুরুর বারণ ছিল। তবে করিনি কি? হ্যাঁ, করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু। বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। আচ্ছা, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই। সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের শব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার ওপরে মরা দাঁড়কাকের বাঁদিকের ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। বীজ মন্ত্রটি কি? সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গূঢ় মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, তা আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা, তান্ত্রিক আর কাপালিকা পার্থক্য আছে নাকি কিছু? হ্যাঁ, পার্থক্য আছে। তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, আর জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না তারানাথ, আরে বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। বলছি ক্ষণ, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী হে। অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আচ্ছা, এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চারি, চা এনেছিস? আচ্ছা রাখ, এই তক্তা বসেই রাখ। নাও, চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ বলতে শুরু করলো, আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভাল লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এসব দিয়ে আসত। বউয়েরা ঝিয়েরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভড়ং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব, যা যা। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। তা গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকেই হেসে বিদায় করছেন। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি ওই বটতলায়। পাশ থেকে একখানা চেলাকাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির একপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না,
তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। কিরকম বিপদ কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? তা আমিও ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? মানে আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কোনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া সাধুজি? নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি আজ যেমন তোর বিপদটা বুঝতে পারলাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমাকে আপনার শিষ্য করে নিন সাধুজি, আমি দীক্ষা নেব আপনার কাছে। ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, জ্যাকেটে বর। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে ঠিক সাবধান করে দেব। তারপরেই একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে ধনী খুঁচিয়ে দিতে দিতে সাধুজি বলল, যা যা, ভাগ, পালা পালা, যা। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। এরপর মাসখানেক কাটল, কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরেমি পেয়ে বসলো আমায়। আরো কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এজন্য সারা দিনই প্রায় হাঁটতাম, যত দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের বাড়ির গরুর দুধ,
অতিথিকে যত্ন করতে সে যুগের লোক কোনো ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের একপাশ পরিষ্কার করে রান্নার আয়োজন পর্যন্ত করে দিত। সেখানে বসে রাঁধতাম, তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার জন্য। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে এই দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত পাঁঠাটা। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ 10 আনা একটা আস্ত পাঁঠা, কি বলছো কি? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না হে। দুজনে মিলে গোটা পাঁঠাটা খেয়ে ফেললেন? তা পারবো না কেন, গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো, আমার বাবার খাইয়ে হিসেবে 10টা গাঁয়ের মধ্যে নাম ডাক ছিল। সে গল্প বলবো পরে কোনো একদিন। তারানাথ আবার শুরু করলো, এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধেবেলা এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে ওই পাকা বাড়ি নয়, পোড়ো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁখে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে ফুটে বেরুচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, আগে কি চাই? আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধে হবে কি? আপনি? ব্রাহ্মণ। লোকটা আরে আসুন 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 ঠাকুরমশাই, আসুন, বসুন বসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো। পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে। বসে গল্প করে আর একটু বাদে বাদে হুকটিকে এগিয়ে দিয়ে বলে, ঠাকুরমশাই আপনি সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? ছি 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 ছি, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পারছি, সে তো আমার সৌভাগ্য। তবে ঠাকুরমশাই কথা কি জানেন, সব অতিথি তো আবার সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? চুরি হলে তো বরং ভালো ছিল ঠাকুরমশাই, শুনুন না। এই গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বললে তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, বলুন থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝবার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপুর করে তামাকের গুল ঝেড়ে কলকেটি একপাশে রেখে মাধব বলল, তবে সে রাত্রিরে কিছু হলো না।
বুঝছেন? পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি আর বলবো আপনাকে, সন্ন্যাসী যা বললো তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েটিকে আমাকে দাও, আমি ভৈরবী করব, ও শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। তারপর তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললাম, ঠাকুর তুমি শুধু ব্রাহ্মণ বলে পার পেয়ে গেলে, হ্যাঁ? নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? তার আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। হ্যাঁ, মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখল। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খান ঠাকুর মশাই, ওটুকু খান, ব্রাহ্মণ সেবা করলে আমারই কল্যাণ হবে, খান আপনি খান। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগতো। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগুতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর কাঁথা, ভাঙা কলসি এই সব পড়ে আছে। কিশোরী বলল, ওই নির্জন শ্মশানে সন্ধেবেলা আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র একটি স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারদিক ভালো করে তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গোফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আর এক হাত, পরনে রক্তাম্বর, পায়ে বউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? মানে কোনো ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো, তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘন অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা এই সমস্ত টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, আপনি এইখানে থাকেন? কেন, অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না অসুবিধে আর কি, তাই বলছি
সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে নিয়ে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব। থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সেই ভাবটা বেড়েছে, বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ায় বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, তা বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, বেশ, থাকবো। বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেবো। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। এইভাবে 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারা দিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে সে পুজো আচ্চা আর জপ টপ করে। আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। সে অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো, এই সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়িভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল ওই পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাইয়ের মুখ জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এই দিয়ে কি হবে? কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো, এটা 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা ধরে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কোনো কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনের উপর রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ বুঝলে? দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো? নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় সেটাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি। বশীকরণ আবার কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোনো। চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যাও কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলে সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবে। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাত হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণ দেখিয়ে দেবো। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে।
নাক, মুখ, চোখ সব শুদ্ধ, একটা মানুষের মূর্তি। সেদিনও অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই দিয়ে কি হবে? সাধুর রহস্যমাখা হাসি হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। এভাবে আরো 3-4 দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে কাছে বসল। তারপর বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলোতে আমাদের প্রাণ বাঁচে, এগুলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলো হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি, তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? তাই সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্ত, চন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো, তারপর সেটাকে কোমর অবধি পুঁতল মাটিতে। তার চারদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড় বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সে বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নোক দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু, তারপর ঢক ঢক করে মদটা গলায় ঢেলে নিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো কি সব যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক।
আর সাধু সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় যেন মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল ও রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল? কোথায় গেল? এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে একটা গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে। সাধু এদিকে বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত? আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করবো কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়িতে। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের কিছু ক্ষতি হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কি আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না যে কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এটা ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ! কাপালিকের পক্ষে প্রতিহিংসার সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন। আপনার মতো নরকের কৃমি কীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হনহন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম।
পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন আর জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি এসেছেন। আমি যেন মনে একটু বল পেলাম। ঈশ্বর পাঠিয়েছেন আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখখানা শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ! গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি? গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখিন ঠাকুর মশাই। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই দেখি মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গোবর দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলে না। তারপর সকালে গরু দুটো মারা গেল ঠাকুর মশাই। সকাল থেকে আমার মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এসছেন ভালোই হয়েছে। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায়, তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না, যেন আমার খুব বড় একটা বিপদ ঘনিয়ে আসছে। খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরবার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্য মূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ সাধু কোথায় যেন মিলিয়ে গেলেন। আমি অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ আমি সেটা তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করবে। আর
শোনো মাধব, আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের, কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারদিকেই গণ্ডি কেটে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকবো মাধব। বাড়ি সবাই শুয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, আগে হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। এই যে খাটের পায়ের কাছে, এইখানটাই ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাটো তো মাধব। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজেই চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়, হাওয়া এলো কোথা থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দড়াম দড়াম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠলো। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন, বাইরে আসবেন না। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে সে ফিরে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান। মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে।
আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না। খালি বলে, ঠাকুর ঠাকুর, আপনার দয়াতে রক্ষা পেলুম। বেঁধে রাখতে পারবো না জানি, তবু এ বেলাটা থেকে যেতেই হবে ঠাকুর, আমি না শুনবো না। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি, দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চলেছ বাপু? সামনে বিরামখাড়িতে একটি শ্মশান আছে জানেন? সেই শ্মশানে একটি কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকি তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। আহ, কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছে হয়েছিল, পরে অবশ্যই সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল। পরের গল্প বিশু ঠাকুর। পুজোর পর অফিস খুলেছে। 10-12 দিন কুড়েমি করার পর কাজে আর মন বসে না। সকালে উঠে জোর করে অফিসের জন্য তৈরি হতে হয়। এতদিনেও বেশ পোক্ত চাকরিজীবী হতে পারলাম না। আমার বিশ্বাস মানুষের জীবনটা প্রধানত অবকাশ যাপনের জন্যেই, তবে অবসর সময় একটা চাকরি করলে ক্ষতি নেই। কিন্তু বর্তমান পৃথিবীর দাবি এত বেশি যে চাকরি প্রধান হয়ে উঠেছে, অবকাশটা গৌণ। অথচ মানব সভ্যতার শ্রেষ্ঠ অবদান যা, যেমন সাহিত্য, শিল্প, ভাস্কর্য, সবই তো অবকাশের ফসল। একমাত্র বার্নে পেটেন্ট অফিসে কাজ করতে করতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার ছাড়া চাকরি করে আর কে কবে অমর হয়েছে। ছুটির পর বাড়ি ফিরে চা খেতে খেতে এইসব উচ্চ মার্গের চিন্তা করছিলাম। ক্রমে যখন ধারণা হয়ে এসেছে যে চাকরি না করলে আমিও জগতে অমর কীর্তি রেখে যেতে পারি, ঠিক সেই সময় বাইরে থেকে কিশোরীর হাঁক শোনা গেল। বেরিয়ে বললাম, কি হে, ব্যাপার কি? এই যে ফিরেছো দেখছি। আজ আর তাসের আড্ডায় যেতে ইচ্ছে করছে না, চলো তারানাথকে বিজয়ের প্রণামটা করে আসি। শার্টটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম। তারানাথ রাবড়ি খেতে ভালোবাসে, কিন্তু সম্প্রতি তার যা আর্থিক অবস্থা তাতে রাবড়ি খাওয়া চলে না। কিশোরী আর আমি টাকা দিয়ে রাবড়ি কিনে নিলাম। আমাদের দেখে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, বউ আর ছেলে পিলেরা ছাড়া এই তোমরাই যা বিজয়া করতে এলে এবার। এত যে জানাশোনা লোক ছিল, তারা গেল কোথায় বলো দেখি? রাবড়ি পেয়ে তারানাথ খুব খুশি। ওহ, এ তো প্রায় শেরখানেক হবেই। হ্যাঁ, অনেকদিন পর পেট ভরে রাবড়ি খাবো। আরে বসো তোমরা, চা বলে আসি। চা এলো, সঙ্গে নারকেল নাড়ু আর বাড়িতে ভাজা কুচো নিমকি। খাওয়ার পর কিশোরী পকেট থেকে অবশ্যম্ভাবী সিগারেটের প্যাকেটটি বার করলো। সিগারেট ধরিয়ে তারানাথ চোখ বুজে মজ করে টান দিচ্ছে, এমন সময় কিশোরী বলল, তারানাথ, আজ বছরকার দিনটা একটা গল্প না শুনেই ফিরে যাব। তারানাথ চোখ মেলে হেসে বলল, তোমরা দুটিতে যখন এসেছো, গল্প না শুনে ফিরবে না জানি। তা কি রকম গল্প চাই?
আজ আমাদের কোনো বায়না নেই, আপনি যা বলবেন। কিছুক্ষণ তারানাথ চুপ। বোধহয় মনে মনে গল্পটাকে গুছিয়ে নেবার কাজ চলছে। সিগারেটের শেষ টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো। বীরভূমের একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। লুপ লাইনের অখ্যাত গেঁয়ো স্টেশন। সাহেবগঞ্জ লোকাল ধরে হাওড়া আসবো, তা সে ট্রেন শুনলাম 1.5 ঘন্টা লেট। কোথাও একটা খাবারের দোকানও নেই যে 1 কাপ চা খাবো। একটা বিড়ি ধরিয়ে পাইচারি করছি, দেখি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একটা ইটের পাঁজার ওপর একজন বিশাল চেহারা লোক চুপ করে বসে আছে। পোশাক খুবই সাধারণ, খাটো ধুতির ওপর একটা ফতুয়া গোছের জামা, আর পায়ে বহু পুরনো একজোড়া চটি। মাথায় অযত্ন লালিত ঝাঁকড়া চুল, কিন্তু লোকটার ওই সোজা বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে। বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। আমাকে অনেকক্ষণ একা কাটাতে হবে, কাজে আলাপ জমাবার উদ্দেশ্যে ইটের পাঁজার এক পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, সাহেবগঞ্জ লোকাল ধরবেন বুঝি? আমার দিকে না তাকিয়ে এই লোকটা বলল, হ্যাঁ। তো সে ট্রেন তো শুনলাম 1.5 ঘন্টা দেরিতে আসছে। হ্যাঁ। 2 বার এরকম একাক্ষরই উত্তর দেবার পর লোকটি এবার আমার দিকে তাকালো। বেশ বুদ্ধিদীপ্ত চোখে আমার আপাদ মস্তক দেখে নিয়ে বলল, গুরুর দর্শন লাভ ঘটেছে? হেসে বললাম, কি করে বুঝলেন? লোকটিও সামান্য হেসে বলল, হাত গুনতে হয় না, তোমার গেরুয়া রুদ্রাক্ষের মালা দেখেই বলা যায় যে তুমি কোন পথের পথিক। আর গুরুর ব্যাপারটা? গুরুর কৃপা না পেলে চোখে জ্যোতি ফোটে না। তোমার চোখে সেই জ্যোতি রয়েছে। তুমি বলছি বলে আবার রাগ করছো না তো? তুমি আমার চেয়ে অনেকটাই ছোট। সবিনয়ে বললাম, না না, আমাকে তুমিই বলবেন। আমার বয়স কত বলে মনে হয়? ভালো করে তাকিয়ে দেখে বললাম, বছর 50 হবে নাকি? আমার 72 চলছে, সামনে চৈত্রে 73 হবে। অবাক হয়ে বললাম, বলেন কি? যা, তা কি করে হতে পারে? আপনার তো একটা চুলও পাকেনি দেখছি। পাকবেও না, যেদিন যাবার হবে এইভাবেই চলে যাব। আমি উঠে তার পায়ের ধুলো নিয়ে বললাম, আপনি নিশ্চয়ই সিদ্ধ পুরুষ। অনেক ভাগ্যে আপনার দেখা পেলাম। আমাকে আশীর্বাদ করবেন। লোকটি সজ্জন। আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন, আরে আরে, পায়ে হাত দিচ্ছ কেন? আমি সিদ্ধ পুরুষ টুরুষ কিছু নই ভাই। নিয়মিত প্রাণায়াম করি, তাতেই শরীর তৈরি হয়ে গেছে আর কি। জরার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো। ইটের পাঁজার ওপর লোকটির পাশে জমিয়ে বসলাম। একটু একটু করে আলাপ হয়ে গেল। জানতে পারলাম তার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য। লোকে বিশু ঠাকুর বলে ডাকে। এককালে মুর্শিদাবাদের কোন গ্রামে বাড়ি ছিল, এখন কিচ্ছু নেই। এই রকম ঘুরে ঘুরে বেড়ান। কোথাও কোনো বটতলায় বা মন্দিরে আশ্রয় নেন। সাধু সন্তের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ চিরকালের। তারা দেখতে এসে কলা মূলো যা দেয় তাতেই একটা পেট চলে যায়। জিজ্ঞাসা করলাম, তো এখন যাচ্ছেন কোথায়? উনি একটু চুপ করে থেকে বললেন, বেশি দূর নয়, এই কয়েকটা স্টেশন পরে আমার এক গুরু ভাইয়ের বাড়ি। একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম। পরে সে অবশ্য বিয়ে থা করে সংসারী হয়। ধানের ব্যবসা করে কিছু টাকাও করেছিল। সেটাই তার কাল হলো শেষ অবধি। নড়ে বসে বললাম, কিরকম? বিশু ঠাকুর বললেন,
আমার সেই বন্ধু মানে রামরাম ঘোষাল 10-12 আগে খুন হয়েছে। সে কি, খুন? কেন? রামরামের কিছু টাকা পয়সা হয়েছিল, এ খবর অনেকেই জানতো। নিজের বসত বাড়ি থেকে একটু দূরে বাঁশ ঝাড়ের পেছনে রামরাম একখানা ঘর তুলেছিল। সেখানে রাত্রিরে গিয়ে সাধন ভজন করবার চেষ্টা করত। গৃহী হয়েও এই অভ্যেসটা ছাড়তে পারেনি। এই ঘরেরই মাটির মেঝেতে টাকা পুঁতে রেখেছিল রামরাম। তাকে মেরে মাটি খুঁড়ে সব কিছু নিয়ে চলে গেছে। কে করলো এই কাজ? বিশু ঠাকুর বললেন, জানি না, তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। যে কাঠায় মাপ সে কাঠায় শোধ, বুঝলে? ঠাকুরের গলার স্বরে একটু অবাক হলাম। এ শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয়, এ কথার পেছনে দৃঢ় প্রত্যয় লুকিয়ে রয়েছে। কিন্তু অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে বিশু ঠাকুর কি বা করতে পারেন তা বুঝলাম না। তুমি কোথায় চলেছ? হেসে বললাম, কোথাও না, মানে কোনো ঠিক নেই আর কি। বাড়িতে ভালো লাগে না, তাই ঘুরে ঘুরে বেড়াই, আর সাধু সন্ন্যাসী দেখা পেলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি। এই যেমন এখন ইচ্ছে করছে আপনার সঙ্গে থাকি। বিশু ঠাকুর এই প্রথম হাসলেন, বললেন, আমার সঙ্গে থাকতে চাও? বেশ, চলো, আমার কোনো আপত্তি নেই। খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই, আবার নাও জুটতে পারে। চলবে তো? আমার অভ্যেস আছে। আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন, তারপর বললেন, বেশ, চলো তাহলে। অখ্যাততর একটি স্টেশনে নেমে মাইল 6 হেঁটে ঘোর সন্ধেবেলা রামরাম ঘোষালের গ্রামে পৌঁছানো গেল। বিশু ঠাকুর আগে 2-1 বার এ গ্রামে এসেছেন। তিনি হনহন করে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় 8চালা বাড়ির সামনে দাঁড়ালেন। মাঝখানে উঠোন ঘিরে গায়ে গায়ে লাগা অনেকগুলো ঘর। উঠোনে তুলসী মঞ্চ, ঘরে ঘরে আলো জ্বালার উদ্যোগ চলছে, সঙ্গে কয়েকটি শিশুর কলরব শোনা যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে বাড়ির পরিবেশে একটা শোকের বিষণ্ণতা পরিব্যাপ্ত হয়ে আছে। বিশু ঠাকুর আমার হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন। গৃহস্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড় অস্বস্তিকর হয়ে পড়ে। এ বাড়ির কর্তা এখন কে জানি না, কাজেই আমরা চুপ করে দাঁড়িয়েই রইলাম। মিনিট 10 পরে উঠোনের ওধারের একটা ঘর থেকে প্রদীপ হাতে এক বিষণ্ণ মূর্তি মহিলা বেরিয়ে তুলসী তলায় আসতে গিয়ে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কে কে ওখানে? বিশু ঠাকুর 2 পা এগিয়ে গিয়ে বললেন, বৌমা, আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য, চিনতে পারছো? রামরাম থাকতে আমি এসেছিলাম কয়েকবার। মহিলাটি এক মুহূর্ত নীরব থাকবার পর চিৎকার করে কেঁদে উঠলেন। তার কান্নার শব্দে চারদিকের ঘর থেকে এতক্ষণে অনেকে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম। 1 ঘন্টা পরে বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড়ো হয়েছে রামরাম ঘোষালের বাড়ি। তালপাতার চাটাইয়ে বিশু ঠাকুর বেশ সোজা হয়ে বসে আছেন। রামরামের ছোট ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জোড় করে ধরা গলায় বলছে, ঠাকুরমশাই, কে কাজ করেছে জানি না,
কিন্তু যেই করুক, সে খুব ভুল করেছে। দাদা আমার শিবতুল্য মানুষ ছিলেন, ব্যবসা করতেন বটে, কিন্তু টাকা কড়ির ওপর কোনো লোভ ছিল না। কত লোকের পাওনা ছেড়ে দিয়েছেন, কত লোকের কন্যাদায় উদ্ধার করেছেন। এ অঞ্চলের সবাই জানতো বিপদে পড়ে রাম ঠাকুরের কাছে গেলে খালি হাতে ফিরতে হবে না। এত পয়সা উপার্জন করতেন, কিন্তু নিজে পড়তেন একটা খাটো ধুতি। সারাদিনের শেষে খেতেন এক মুঠো আতপ চাল সেদ্ধ। আমার বিশ্বাস হত্যাকারী চাইলে দাদা টাকা পয়সা সব বের করে দিতেন, খুন করবার দরকার হতো না। সবই ভাগ্য, সবই ভাগ্য। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, ও, পুলিশ কি বলছে? শিবরাম উত্তর দেবার আগেই ভিড়ের মধ্যে থেকে একজনকে বলে উঠল, পুলিশ বরাবর যা বলে, খুনের পরদিন সকালে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে বিকেলে। কি ঝামেলা ভাবুন তো। আমার দারোগা বলে দিয়েছিল পুলিশ পৌঁছানোর আগে যেন মৃতদেহ সৎকার না করা হয়। সেই দেহ নিয়ে পরদিন রাত 12টা অবধি সবাই বসে। এদিকে পুলিশের কি হম্বিতম্বি, পারলে গ্রাম শুদ্ধ লোককে ফাঁসে কাটে তুলে দেয়। তারপর পুলিশও চলে গেল, সব কিছু মিটে গেল। খুনে আর কোথায় ধরা পড়েছে? বিশু ঠাকুর বিষণ্ণতা মাখানো গলায় বললেন, ঠিকই, পুলিশের অপদার্থতা আর কারোর জানতে বাকি নেই। খুনিকে তারা ধরতে পারবে বলে আমার বিশ্বাসও হয় না। রাম রাম এমন বেঘরে মারা যাবে স্বপ্নেও ভাবিনি। না, এ খুনের কিনারা কিছু হবে না। আমি একটু অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম। এই আজই কয়েক ঘন্টা আগে উনি জোর দিয়ে বলেছেন খুনিরা শাস্তি পাবেই, আবার এখন বলছেন হত্যার কিনারা হবে না। ব্যাপারটা কি? কিন্তু বিশু ঠাকুর সত্যিই যেন কেমন হতাশ আর হালছড়া ভঙ্গিতে বসে রয়েছেন, আর চোখে মুখে শোকের ছায়া। আসলে আসলে বন্ধুর মৃত্যুতে বুড়ো মানুষ হয়তো রেগে গিয়ে ওসব কথা তখন বলেছিলেন। সত্যিই তো, কি করে আর এখন ধরা যাবে হত্যাকারীকে? ইতিমধ্যে একজন দীর্ঘ দেহ শ্যামবর্ণ লোক ভিড়ের থেকে একটু আলাদা হয়ে দাওয়ার এক প্রান্তে বসে সবার কথা শুনছিল। গ্রাম্য মানুষদের থেকে তার ব্যক্তিত্বকে কিছুটা আলাদা করে বোঝা যায়। অন্য সবাই বেশিরভাগই খালি গায়ে এসেছে, কেবল এই লোকটির গায়ে হাফ হাতা নীল শার্ট। এসব শহুরে ধাঁচ লোকটা পেল কোথায় এই ভাবছি, এমন সময় লোকটা বলে উঠল, খুনের কিনারা হবে না বলছেন? ভাবলেও খারাপ লাগে। রামজাঠার মতো লোক খুনির শাস্তি না হলে তার আত্মা শান্তি পাবে না। কিছুই কি করার নেই? সে কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কে? লোকটি যেন একটু থতমত খেয়ে বলল, আগে আমি হরিপদ। রামের ভাইপো? আগে না, ওকে ছোটবেলা থেকেই জ্যাঠামশাই বলে ডাকি। উনি আমার বাবার বন্ধু ছিলেন। গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না। হরিপদ বলল, ঠিকই, আমি মাঝে প্রায় 15 বছর গ্রামে ছিলাম না, বাইরে চাকরি করতাম। সম্প্রতি গ্রামে ফিরে এসেছি। চাকরি ছাড়লে কেন? বিশু ঠাকুরের জেরায় লোকটি স্পষ্টত বেশ অস্বস্তি বোধ করছে। সে বলল, শরীরটা ভালো যাচ্ছে না, চাকরির ধকলটা পোষালো না। শরীর একটু ভালো বোধ করলে হয়তো আবার চলে যাব। বিশু ঠাকুর তাকে আর কোনো প্রশ্ন করলেন না। উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্বর মতো শ্রীদাম ঘোষ তিনি বলে উঠলেন, ঠাকুর, যখন এসেছেন এদের বাড়িতে একটু সস্তয়ন করে দিয়ে যান। আসলে অপঘাতটা হলো তো, বাড়িটা একটু ঠান্ডা হবে ক্ষণ। সে হবে, কর্তব্য করব বলেই তো এসেছি। আবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম, ভারী অদ্ভুত মানুষ তো। সেই দৃঢ় প্রত্যয়ের সুর ফিরে এসেছে গলায়। কর্তব্য, কি কর্তব্যের কথা উনি বলছেন? কিন্তু আমাকে বেশি ভাবতে না দিয়ে বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন,
চলো দেখি তোমরা, রামরামে সেই চালাঘরটা কোন দিকে, একটু দেখে আসি জায়গাটা। গ্রামে যেমন হয় পুরো ভিড়টা আমাদের সঙ্গে চলল। বাড়ির পেছনের ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট সুঁড়ি পথ চলে গিয়েছে। সেটা ধরে বেশ কিছুটা যাওয়ার পর মৃত বলরাম ঘোষালের সাধন পীঠে এসে উপস্থিত হলাম। সামান্য খানিকটা জায়গা পরিষ্কার করে মজবুত চালাঘর তোলা হয়েছে। মাটির সিঁড়ি বেয়ে উঠে প্রথমে সরু দাওয়া, তারপর ঘর। দরজা খোলা, হা হা করছে। এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করত। এখনো তার রক্তের দাগ মাটির মেঝেতে লেগে রয়েছে। এইসব ভাবতে গিয়ে মনটা উদাস হয়ে গেল। হাসি মুখে যে লোকটা দুপুরে ভাত খেয়েছে, ভোরে সূর্য প্রণাম করেছে, ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, সে জানতো না পরের দিন সকালে এই পৃথিবীটা তার কাছে অনেক দূরের হয়ে যাবে। এইটুকু তো মানুষের জীবন, নিতান্ত অনিশ্চিত। এরই মধ্যে কত ঈর্ষা, কত বিদ্বেষ, পার্থিব ভোগ্যবস্তু অধিকার করে রাখার প্রাণপণ প্রচেষ্টা। কি সার্থকতা এর! বিশ্বেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। শ্রীদামের হাতে লণ্ঠন ছিল, সেও আমাদের সঙ্গে ঢুকলো ঘরে, তার পেছন পেছন শিবরাম। বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে। গ্রামে এমনিতে জীবন নিস্তরঙ্গ, কাজেই সামান্য কিছু ঘটলেও খবর রটে বিদ্যুতের গতিতে। ঘোষাল বাড়িতে দুজন সাধু এসেছে। এবার তা রটে যেতেই অর্ধেক গ্রাম রামরামের চালাঘরের সামনে এসে জমল। ঘরের এক কোণে কাঠের ছোট জলচৌকির ওপর লাল বনাত দিয়ে ঢাকা ঠাকুরের আসন। সেখানে সিঁদুর মাখানো একটি পাথরের কালী মূর্তি রয়েছে। দেয়ালে দশমহাবিদ্যার ছাপা ছবি বাঁধানো, বাজারে যেমন কিনতে পাওয়া যায়। এছাড়া সমস্ত ঘরে আর কিছুই নেই, আসবাবপত্রও না। ঘরের মেঝেতে এখানে সেখানে মাটি খুঁড়ে ডাঁই করা রয়েছে। হত্যাকারী বেশ মাথা ঠান্ডা লোক বলতে হবে। একজনকে খুন করে তার মৃতদেহের পাশে বসে মাটি খুঁড়ে লুকোনো টাকা বের করতে হলে স্নায়ুর ওপর রীতিমতো কর্তৃত্ব থাকা প্রয়োজন। একবারে যে খুঁজে পায়নি তা বোঝাই যাচ্ছে, কারণ মেঝের বিভিন্ন অংশ খোঁড়া হয়েছে। ঠাকুরের আসনের সামনে মাটির মেঝেতে কালো ছোপ লেগে রক্ত শুকিয়ে কালো দেখাচ্ছে। অর্থাৎ গভীর রাত্রিরে রামরাম ঘোষাল যখন দরজার দিকে পেছন ফিরে সাধনায় রত ছিলেন, তখন আততায়ী পেছন থেকে তাকে আঘাত করে। মাটিতে লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে বিশু ঠাকুরের চোখ জলে ভরে এলো। ধরা গলায় তিনি বললেন, রাম রাম, তুই আমাদের চেয়ে অনেক বড় ছিলি। আমি তো সংসার ছেড়ে বিভাগী হয়ে বেড়াই, তুই গৃহী হয়েও সাধনা ছাড়িসনি। অনেক অনেক মহৎ ছিলি তুই। তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, আমি এসে গিয়েছি, কাজ সেরেই ফিরব, তুই ভাবিস না। এমন দৃঢ়তার সঙ্গে বিশু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরী উপস্থিতিকে প্রত্যক্ষ করছেন। আমার সমস্ত শরীরে কাঁটা দিল। শ্রীদাম আর শিবরামও দেখি কেমন ভাবে তার দিকে তাকাচ্ছে, পাগল ভাবছে কিনা কে জানে। বিশু ঠাকুর বললেন, চলো তারানাথ, বাইরে যাই। ঘর থেকে বেরিয়ে আমরা দাওয়ায় বসলাম। গ্রামবাসীরা চারদিকে ঘিরে রইল। আমি শ্রীদামকে বললাম,
ঘোষাল মশাইয়ের সাহস ছিল বলতে হবে। এমন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন, সাধারণ লোক হলে পারত না। আগে হ্যাঁ, তবে সাধক মানুষ তো কিচ্ছু পরোয়া করতেন না। হ্যাঁ, শিবরাম বলল। দাদার সঙ্গে কেতু থাকতো, দাদার আদরের কুকুরটা। কিন্তু দাদার মৃত্যুর পর থেকে ওকেও কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় যে গেল কুকুরটা? হঠাৎ দেখলাম বিশু ঠাকুর সোজা হয়ে বসেছেন, চোখে বুদ্ধি মেশানো খরদৃষ্টি। বললেন, কেতু কি দেশি কুকুর? আজ্ঞে, বিলিতি কুকুর আর এই গ্রামে কোথা থেকে পাচ্ছি বলুন? তবে দেশি কুকুর বলে ওকে কেউ অবহেলা করতে সাহস পেত না। এই বিশাল চেহারা কেতুর, সিংহের মতো থাবা, ভারী গলায় তার গর্জন শুনলে অচেনা লোকে নাড়ি ছেড়ে যেত। বাড়ির কাছে কারো আসার উপায় ছিল না, বাঘের মতো কুকুর ঠাকুরমশাই। দাদার পেছন পেছন ঘুরতো সারাদিন। দাদা রাত্রিরে এখানে এলে কেতু দরজার কাছে চুপটি করে এসে বসে থাকতো। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো? না ঠাকুরমশাই, দাদা মারা যেতে কোথাও চলে গিয়েছে হয়তো। জন্তু জানোয়াররা সব বুঝতে পারে তো। বিশু ঠাকুর যেন বিষয়টা ঝেড়ে ফেলার মতো করে শিবরামকে বললেন, তা হবে হয়তো, যাক গে সে কথা। আমরা কিন্তু আজ রাত্রিটা এখানেই থাকবো, বুঝলে? শিবরাম অবাক হয়ে বলল, এখানে কি করে থাকবেন? পাড়া থেকে এতটা দূরে বনের মধ্যে। আমাদের কোনো অসুবিধা হবে না, শুধু কিছুটা দুধ দিয়ে যেও আর এক বোঝা শুকনো কাঠ, ধুনি জ্বালাবো। শিবরাম বলল, আমি গিয়েই কাঠ আর দুধ পাঠিয়ে দিচ্ছি। যদি বলেন চাল ডালার নতুন হাঁড়িও দিচ্ছি, বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে। বিশু ঠাকুর দৃঢ় গলায় বললেন, প্রয়োজন হবে না, আমি রাত্রিরে দুধ ছাড়া কিছু খাই না। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি ঠাকুরমশাই। তবে আজ আমাদের বাড়িতে থাকলেই ভালো করতেন। আমার এরকম বাইরে থেকেই অভ্যেস, কারণ বাড়িতে থাকলে ঘুমোতে পারবো না। তাছাড়া ভয় কি? এখান থেকে চেঁচিয়ে ডাকলে তো তোমরা শুনতে পাবে, তাই না? আগে হ্যাঁ। তবে ঠিকই আছে, কাল আমরা চলে যাব। একটা রাত এখানেই কেটে যাবে। যার সঙ্গে এত বন্ধুত্ব, যাকে নিয়ে সম্পর্ক, সেই যখন রইল না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন, না, আর মায়া বাড়াবো না। ঠাকুরের গলাটা যেন বড়ই অভিনয় ঠেকল। এত দীর্ঘশ্বাস ফেলে হাহুতাশ করবার লোক উনি নন। কি ব্যাপার বুঝতে না পেরে আমি চুপ করে রইলাম। বিশু ঠাকুর আবার বললেন, সত্যি মানুষের কি কপাল! টাকা পয়সা তো মেজে খুঁড়ে নিয়ে গেলই, গ্রামের কালী মন্দিরটাও আর হলো না। ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল, হঠাৎ সেটা থেমে গেল। সবাই নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রীধাম ঘোষ বলল, আগে ঠাকুরমশাই, এই কালী মন্দিরের কথাটা কি বললেন? ঠিক তো বুঝতে পারলাম না। কেন, তোমরা জানো না? রাম ঠিক করেছিল গ্রামে বিরাট কালী মন্দির প্রতিষ্ঠা করবে। স্বপ্নে আদেশ পেয়েছিল নাকি দেবীর কাছ থেকে। এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিল বেচারা। সে সবও তো হত্যাকারী নিয়ে গেল। শিবরাম অবাক হয়ে বলল, দাদা সোনা কিনে জমিয়ে রেখেছিল? বলেন কি ঠাকুরমশাই? কই, আমরা তো কিছু জানতাম না। জানবে কি করে? গোপনে করছিল তো কাজটা। মন্দির প্রতিষ্ঠা হলে দেখতেই পেতে। গতবার যখন আসি, আমাকে এক মুঠো পাকা সোনার গিনি দেখিয়েছিল। এই কবছর না জানি আর কত গিনি জমেছিল। সবই পরের ভাগে চলে গেল। মন্দিরটা হলে তোমাদেরই থাকতো। মেঝে খোঁড়ার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছু রেখে যায়নি। ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে এলো। এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো। শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম করে উঠে পড়ল। লণ্ঠনটা রইল ঠাকুরমশাই, তেল ভরা আছে। হঠাৎ পেছন থেকে বিশু ঠাকুর তাকে ডাকলেন।
শিবরাম, শোনো, আগে দুধটা তুমি নিজে দিয়ে যেও, কারোর হাতে পাঠিও না। আর শিবরাম বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রামরামের কুকুর কেতুর গায়ের রং কি ছিল বলতে পারবে? লাল কি? একটু বিস্মিত হয়ে শিবরাম বলল, হ্যাঁ আগে না, কালো, মিশমিশে কালো। কেন বলুন তো? না, এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি যাও এখন। শিবরাম চলে যেতেই চারদিকে নৈশ স্তব্ধতা যেন প্রকট হয়ে উঠল। ঝিঁঝি ডাকছে জঙ্গলে, বাঁশ বনে অদ্ভুত শব্দ করে বাঁশ দুলছে। মাথার ওপরে কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায়। অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে। আবহাওয়া বেশ সুন্দর, তেমনি গরমও নেই, আবার ঠান্ডাও নয়। বিশ্বেশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম। রাত্রির নির্জনতার মধ্যে বেজে উঠেছে। আস্তে আস্তে স্পষ্ট উচ্চারণে বলছেন, অহন্যহনি ভূতানি গচ্ছন্তি হজমালয়ম শেষা স্থাবরমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। বললাম, মহাভারত? বকরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংলাপ। প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে। কেউ পার্থিব সম্পদ বোঁচকা মেঁধে সঙ্গে নিয়ে তো যেতে পারছে না। তবুও যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝি চিরকালই বেঁচে থাকবে। কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুরমশাই? সবাই সন্ন্যাসী হবে কেন? গৃহী কি সৎ হতে পারে না, অনাসক্ত হতে পারে না? কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার? জানো তো, মা কুরু ধনজন যৌবন গর্বং নিমেষে হরতি কালং সর্বং। যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো, মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে। বললাম, যেমন ঘোষাল মশাই গ্রামের লোকদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনা জমিয়েছিলেন। বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন, রামরাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পায়নি। তার কোনো সোনাও জমানো ছিল না। বিস্মিত হয়ে বললাম, তার মানে আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক মুঠো গিনি দেখে গিয়েছেন? মিথ্যে কথা বলেছি। সে কি? কেন? সোনা আমার কল্পনা ছাড়া কোথাও ছিল না, কাজেই হত্যাকারী নিশ্চয়ই তা পায়নি। যা নেই তা আর পাবে কি করে? কিন্তু আমার এই কথাটা এখনই গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে। যে খুন করেছে সে রামরামের পরিচিত লোক। তাহলে প্রথমত সে রামরামের লুকোনো টাকার কথা জানতে পারত না। দ্বিতীয়ত, তাকে দেখেই খুনের রাতে কুকুরটা চেঁচাতো এবং আক্রমণ করত। সম্ভবত একটু আগেই এখানে যে ভিড় জমেছিল তার মধ্যেই সে দাঁড়িয়েছিল। এখন সেই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখন ওই ঘরের মেঝেতেই কোথাও মাটির তলায় পোঁতা রয়েছে। সোনার লোভ বড় লোভ। আমার বিশ্বাস এই ভুল শুধরে নিতে সে আবার এখানে আসবে। শুনে বিশেষ ভরসা হলো না। বাঁশবনের ধারে এই চালা ঘরে আমরা দুটি প্রাণী। রাত্রিরে যদি রামরামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব একটা আনন্দ পাব না। বললাম, কবে আসবে? বিশু ঠাকুর হেসে বললেন, ভয় নেই, আজ আসবে না। সে বোকা নয়, সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে। আমরা কাল চলে গেলে সে যে কোনো দিন এসে ধীরে সুস্থে কাজ শেষ করে যাবার কথা ভাববে। একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা, কিন্তু ধুনি জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা সহজ নয়। আর খামোকা করবেই বা কেন, যখন পরে নিরুপদ্রবে কাজটা সারা যেতে পারে। একটু ভেবে বললাম, কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি, তাহলে এই ফাঁদ পেতে লাভ কি?
খুনি এলেই বা তাকে ধরবে কে? আর ধরলেই বা কি প্রমাণ হবে? রাত্রিরে এই চালাঘরের কাছে ঘুরঘুর করছিল, কাজেই সে রামরাম ঘোষালকে মেরেছে, এমন যুক্তি কি আদালত শুনবে? বিশু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন, আদালত? এর মধ্যে আদালত আসছে কোথার থেকে? তাহলে? পরে বলবো। তুমি তো আমার সঙ্গে আছো, দেখতেই তো পাবে। চুপ করে বসে আছি, একদম চুপ। ওদিকে সময় গড়িয়ে যাচ্ছে। বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছেন। মায়ের পায়ের জবা হয়ে উঠল ফুটে। ইতিমধ্যে শিবরাম দুধ নিয়ে এলো। ভয় করছে না তো ঠাকুরমশাই? না, মায়ের নাম গান করছি, ভয় কি? দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু, কেমন? নিশ্চয়ই, তুমি চিন্তা করো না। শিবরাম চলে গেলে ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন, শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম কেন জানো? কেন? আমরা আশায় এ গ্রামের একজন নিশ্চয়ই স্বস্তি বোধ করছে না। সে কে তা তো আমরা জানি না, তাই সাবধানে থাকাই ভালো। সামনে আক্রমণ না করলেও খাবারে বিষ মিশিয়ে দিতে বাধা কোথায়? দুধটা শিবরামের নিজের গরু, নিশ্চিন্তে খেতে পারো। খাবো? খাও। শিবরাম তার দাদাকে খুন করেনি। কি করে বুঝলেন? আমি বুঝতে পারি। নিজের পোঁটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেক দুধ ঢেলে নিয়ে মাটির ভাঁড়টা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, খাও। ঘটিতে একটা চুমুক দিয়ে বিশু ঠাকুর বললেন, যে অন্যায় করে মনে তার সব সময়ই ভয় থাকে, এই বুঝি ধরা পড়লাম। সবার দিকেই সে সন্দেহের চোখে তাকায়, তাই এই সাবধানতাটুকু নিতেই হলো। শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে না? লজ্জা পেয়ে বললাম, না না। আমারই ভুল। তুমি ছোকরা লোক, তোমার খিদে পেতেই পারে। কি খেতে ভালোবাসো তুমি? হেসে বললাম, আমার এখন কিছু না হলেও চলবে। হ্যাঁ, তবে একটু আগে মনে পড়ছিল ছোটবেলায় গ্রামের বিরিঞ্চি ময়রার দোকানের মাখা সন্দেশের কথা। মা দুধ আর মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে। কোথায় গেল সেই ছোটবেলা? মাখা সন্দেশ মানে কাঁচা গোল্লা? ভালো মজা তো। আজই বিকেলে তোমার সঙ্গে দেখা হওয়ার একটু আগে খানিকটা মাখা সন্দেশ কিনেছিলাম, রাত্রিরে আর কিছু না জুটলে খাবো বলে। আর তুমিও কিনা পৃথিবীতে এত জিনিস থাকতে মাখা সন্দেশই খেতে চাইলে। দাঁড়াও। বিশু ঠাকুর পোঁটলার মধ্যে হাত ঢুকিয়ে একটা শাল পাতার ঠোঙা বের করে আমার হাতে দিলেন। ঠোঙার ভেতরে অনেকখানি কাঁচা গোল্লা। ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, এটা আপনি বিকেলে কিনেছেন? মানে আমার সঙ্গে দেখা হওয়ার আগে? হ্যাঁ, কেন? এই সন্দেশ তো এখনো গরম রয়েছে। একটু থতমত খেয়ে বিশু ঠাকুর বললেন, মোচকার ভেতর ছিল তো, তাই গরম রয়ে গিয়েছে আর কি। আপত্তি জানিয়ে বললাম, না না, তাই কখনো হতে পারে নাকি? হতে পারে নিশ্চয়ই, নইলে হলো কি করে? নাও নাও, আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি, তারপর তুমি ঘুমো, আমি জেগে থাকবো। শুয়ে শুয়ে অনেক রাত্রির অবধি দেখলাম বাঁশবনের মাথা দুলছে তারা ভরা আকাশের পটভূমিকায়। ঘুম আসার আগে একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা কেতুর কি হলো বলুন দেখি? গম্ভীর গলায় বিশু ঠাকুর উত্তর দিলেন, কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে, সম্ভবত বিষ মেশানো খাবার দিয়ে। চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি, হাত থেকে খাবারও নিয়েছে। কিন্তু রামরামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করত, কাজেই তাকে আগে সরানো একান্ত দরকার ছিল। দেহটা কোথায় গেল তাহলে? খুব সম্ভবত শেয়াল নিয়ে গেছে। এসব অঞ্চলে সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোটখাটো শিশুকেও বিছানা থেকে শেয়াল টেনে নিয়ে যায়। আবার শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, ঘুম আসে না, ঘুম আসে না। হঠাৎ আরেকটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা
আপনি কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞেস করলেন কেন? এটা আমি কিন্তু বুঝতে পারিনি। চটে গিয়ে বিশু ঠাকুর বললেন, বেশ করেছি, জিজ্ঞেস করেছি। কেবল প্রশ্ন করে। ঘুমও না কেন বাপু? কোন ব্যাপারটাই বা এ অবধি তুমি বুঝতে পেরেছ? ঠাকুরকে আর না ঘাঁটিয়ে বিনা বাক্য ব্যয় পাশ ফিরে শুয়ে কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লাম। সারা রাত স্বপ্ন দেখলাম কেতু ল্যাজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে। পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম। সে আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য খুব অনুরোধ করেছিল, কিন্তু বিশু ঠাকুর রাজি হলেন না। তার নাকি কাজে আজই শিউড়ি রওনা হতে হবে, থাকার কোনো উপায়ই নেই, পরে বরঞ্চ কখনো, ইত্যাদি ইত্যাদি। শিবরাম, শ্রীদাম ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল। স্টেশনের কাছে একটা নির্জন জায়গায় এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, এখন আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা শিউড়ি যাচ্ছি না, আমরা যেখানেই থাকবো আজকের দিনটা। তারপর রাত্রিরে আবার গ্রামে ফিরে যাব। অবাক হয়ে বললাম, তার মানে? মানে এই যে আমরা চলে গিয়েছি মনে করে রামরামের খুনি আজ রাত্রিরেই আমাদের পেতে আসা ফাঁদে পা দেবে। অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমোতে পারবে না। মানুষের চরিত্র যতদূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস আর দেরি না করে আজ রাতেই সে আসবে। তাকে ধরতে গেলে ওই চালা ঘরের পাশে জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে। কিন্তু এ কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব? খুনির হাতে তো অস্ত্র থাকতে পারে। তাছাড়া আগে যা বলেছিলাম, কাউকে ধরলেও সেই যে খুন করেছে তা প্রমাণ করা যাবে না। ধরবার সময় দু একজন সাক্ষীও তো থাকা ভালো। সব ব্যবস্থা হয়েছে। আমরা রওনা হওয়ার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চায় বলে শিবরাম আমাকে অন্দরমহলে নিয়ে গেল না, তখনই শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি। শিবরাম, তার দুই জোয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষক আজ রাত্রিরে না ঘুমিয়ে তৈরি হয়ে বসে থাকবে। আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালা ঘরে এসে হাজির হবে। আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনেই কোথাও ঘাপটি মেরে কাটিয়ে দিই। এসো। এরকম একটা খুনোখুনির ব্যাপারে আমার জড়িয়ে পড়তে ইচ্ছে করছিল না মোটেও। আবার ঘটনার শেষটা দেখার জন্য নিদারুণ কৌতূহলও ছিল। ফলে থেকেই গেলাম। ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম, কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার সেদিন লাভ হয়েছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পেছনে বসে আমাদের দিনটা কেটে গেল। সন্ধে নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন। নাও, তোমার আর রামরামের বাড়ি হয়ে যাবার কোনো দরকার নেই, গ্রামের লোকে দেখে ফেলবে। একেবারে সোজা ওই চালা ঘরের পূব দিকে আশশেওড়ার ঝোপের পেছনে বসে থাকো। ভয় নেই, আমি সময় মতো পৌঁছে যাব। সে কি, আপনি আমার সঙ্গে যাবেন না? না, দুজনে একসঙ্গে গেলেই লোকের নজরে পড়বার সম্ভাবনা। তুমি সোজা পথে গ্রামে ঢুকো না, গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পেছনের আমবাগান দিয়ে চালাঘরের কাছে যেও। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? শোনো, বিশ্বেশ্বর ভট্টাচার্য যাকে বলেছে ভয় নেই, তার সত্যিই কোনো ভয় নেই। যাও। লোকটার জাদুকরী ব্যক্তিত্ব আছে। এত সবের পরেও আমি একলা যেতে রাজি হয়ে গেলাম। অন্ধকারে অচেনা পথে 6 মাইল হাঁটতে সময় লাগে। রামরাম ঘোষালের চালাঘরের পূব দিকে আশশেওড়ার ঘন ঝোপের পেছনে যখন গুছিয়ে বসলাম, ততক্ষণে বেশ রাত হয়েছে। অন্তত পল্লীগ্রামে একেই রাত বলে। দূরে কোথাও সংকীর্তন হচ্ছিল। ক্রমে সেটাও বন্ধ হয়ে গেল। বাঁশ ঝাড়ে মাটির ওপর পড়ে থাকা শুকনো বাঁশ পাতার ওপর দিয়ে
মাঝে মাঝে খসখস করে কি যেন যাতায়াত করছে। তাছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপ করে বসে আছি, কিন্তু কিচ্ছু না করেই বা কতক্ষণ বসে থাকা যায়? রাত কত হলো কে জানে। আর পিসু ঠাকুরই বা আসছেন না কেন? আমাকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে? মশাও কামড়াচ্ছে বেশ, কিন্তু পাছে শব্দ হয় সেই ভয় চাপড় দিয়ে মশা মারতে পারছি না। হাত নেড়ে নেড়ে দাঁড়াচ্ছি, সঙ্গে নিজের ওপর বেশ রাগও হচ্ছে। জীবনে অনেক কিছু করেছি বটে, কিন্তু কখনো একজন অচেনা হত্যাকারীকে ধরবো বলে রাত্রির বেলা সাপ খোপের ভয় উপেক্ষা করে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঝোপের আড়ালে বসে থাকিনি অন্তত। এভাবে বহুক্ষণ কেটে যাওয়ার পর আমার সত্যি খুব ভয় করতে লাগলো। ব্যাপার কি? স্টেশন থেকে 6 মাইল পথ হেঁটে আসতে যতক্ষণই লাগুক, তাতে এত দেরি তো হতে পারে না। পিসু ঠাকুরের কি হলো? আমার কাছে কড়ি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে। একা এইভাবে বসে থাকা বিপজ্জনকও বটে। উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি? কিন্তু ধরা যাক আমিও উঠলাম, আর ওদিক থেকে রামরাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হলো, সেটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে? না, তার চেয়ে চুপ করে বরং এভাবে বসে থাকাটাই ভালো। যদি বিশু ঠাকুর না আসেন, অথচ রামরামের হত্যাকারী এসে উপস্থিত হয়, তাহলে সে সমস্তটা ঘরের মেঝে থেকে উঠোন অবধি খুঁড়ে ফেললেও আমি চেঁচাবো না। তখনও জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার মুহূর্ত কতটা কাছে এসে গিয়েছে। নাকের ফুটোয় একটা মশা ঢুকে পড়ায় হাঁচি এসেছিল প্রাণপণে। হাত মুঠো করে চোয়াল শক্ত করে সজোরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি, এমন সময় আমি যেখানে বসে আছি তার উল্টো দিক দিয়ে, অর্থাৎ বাঁশবাগানের পাশের জঙ্গল ঢেলে সন্তর্পণে কার আসবার আওয়াজ পেলাম। হাঁচি আপনি বন্ধ হয়ে গেল। বিশু ঠাকুর এলেন কি? কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথে মাঠের মধ্যে দিয়ে ঘুরে আসবেন, নয়তো শিবরামের বাড়ির থেকে শুঁড়ি পথটা ধরে আসবেন। কিন্তু ও রাস্তায় নয়, ওটা তো গ্রামের ভেতর থেকে আসবার রাস্তা। রামরাম ঘোষালের চালাঘরটা অন্ধকারের স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে। জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়া মূর্তি, বেশ লম্বা মতো, হাতে সম্ভবত একখানা শাবল। লোকটা সন্দিগ্ধভাবে এদিক ওদিক তাকাচ্ছে। আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব নয়, কিন্তু প্রচণ্ড ঝুঁকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে। তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এই জায়গা তার পক্ষে নিরাপদ নয়। ততক্ষণে আমি কিন্তু লোকটাকে চিনে ফেলেছি। হরিপদ। কি নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে! বাবার বন্ধুকে হত্যা করতে তার হাত কাঁপেনি, আবার আজ এসেছে সোনার লোভে। হরিপদর মনোবল বোধহয় ভেঙে পড়ল। ইতস্তত করে সে ফিরে যাওয়ার উদ্যোগ করছে। আমার চুপ করে দেখে যাওয়া ছাড়া অন্য কোনো গতি নেই। এমন সময় আমার বাঁদিকে খুব কাছে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে চমকে তাকিয়ে অবাক হয়ে গেলাম।
বুকের মধ্যে বিস্ময়ে আর আতঙ্কে ঢেউ খেলে উঠল। কখন যেন আমার ঠিক গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে একটা বাঘের মতো মিশমিশে কালো কুকুর। তার প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। এক দৃষ্টে সে ঝোপের ফাঁক দিয়ে হরিপদের দিকে তাকিয়ে রয়েছে। হরিপদ বোধহয় কিছু শুনতে পেয়েছিল। সে ফিরে দাঁড়িয়েছে। তার সমস্ত শরীর শক্ত, শাবলটাও শক্ত করে ধরে আছে। একটা গম্ভীর গর্জন করে কুকুরটা লাফিয়ে গিয়ে হরিপদর সামনে খোলা উঠোনে পড়ল। একবার সেদিকে তাকিয়েই মহা আতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠল হরিপদ। আমি এমন রক্ত জমানো ভয়ের আর্তনাদ আর কখনো শুনিনি। সঙ্গে সঙ্গে হরিপদ হাতের শাবলটা সজোরে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। ভারী লোহার শাবল ডান পায়ের থাবায় এসে লাগতেই কুকুরটা আর একবার তীব্র গর্জন করে হরিপদর উপর লাফিয়ে পড়ল। শনিপথের দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। বেশ অনেকগুলো মানুষের কণ্ঠ। এতক্ষণে কি এলেন বিশু ঠাকুর? আমি ততক্ষণে উত্তেজনায় আড়াল ছেড়ে বেরিয়ে এসেছি। কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপদকে আর ভয় করবার কোনো কারণ নেই। শিবরামের গলা শোনা যাচ্ছে। ভয় নেই ঠাকুর মশাই, এই যে আমরা এসে গেছি সবাই। এদিকে উঠোনে মাটিতে পড়ে দু হাত দিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে হরিপদ। কি এক অপার্থিব আতঙ্ক দেখে যেন তার নিজের পেশির ওপর সব কর্তৃত্ব চলে গিয়েছে। তার বুকের ওপর শরীরের ঊর্ধ্বাংশ চাপিয়ে দিয়ে গলায় দাঁত বসাবার সুযোগ খুঁজছে কুকুরটা। ডান থাবা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে শিবরাম। গ্রামের আরো লোকজন ছুটে আসছে, তাদেরও গলার শব্দ শুনতে পাচ্ছি। কুকুরটার দিকে একবার তাকিয়েই শিবরাম চিৎকার করে উঠল, কেতু, তুই কোথা থেকে এলি? কেতু ততক্ষণে হরিপদর টুটি কামড়ে ধরেছে। হরিপদর দুহাত অবশ হয়ে এলিয়ে পড়েছে দুদিকে। কেবল পা দুটো পর্যায়ক্রমে মৃত্যু বিক্ষেপে সামনে পিছনে নড়ে অদৃশ্য কি একটা বস্তু যেন ঠেলে দূর করে দেবার চেষ্টা করছে। শ্রীরাম ঘোষ সহ গ্রামের আরো অনেকে এসে পড়ে বিস্ফারিত চোখে উঠোনের ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে। শিবরাম বলল, কিন্তু লোকটাকে হরিপদ না? বললাম, হ্যাঁ। এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে শিবরামের কৃষানেরা লাঠি উঁচিয়ে তাড়া করে গেল। কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার। তার কষ বেয়ে গড়াচ্ছে তাজা রক্ত। তারপরই এক লাফে কেতু পাশের ঝোপে পড়ে মিলিয়ে গেল। শোনা গেল শুকনো বাঁশ পাতার উপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। কৃষানেরা যখন ধরাধরি করে হরিপদর দেহ রামরাম ঘোষালের চালা ঘরের দাওয়াই এনে রাখলো, তখন সেই দেহে আর প্রাণ নেই। শিবরাম বলল, শেষে হরিপদ এই কাজ করলো? ছি 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 ছি, দাদা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুর মশাই কোথায়? তিনি তো আপনার সঙ্গেই ছিলেন, আপনার সঙ্গেই থাকবার কথা। আপনি জানেন না? কিন্তু কেতু এলো কোথা থেকে? উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর। তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মের চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, এই যে তারানাথ, এসো, চা খাবে? আমার আর কালকে যাওয়া হলো না, বুঝলে। তুমি চলে যাবার পর
বললে বিশ্বাস করবে না, ঘুমিয়ে পড়েছিলাম, এক ঘুমে রাত কাবার। জেগে দেখি ভোর হয়ে এসেছে। ভাবলাম আর এতটা পথ হেঁটে কি হবে, তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে। তা কি হলো বলো রাত্রিরে? খামোকা জাগতে হলো তো? নিতান্ত গা জ্বালা করা সত্ত্বেও সমস্ত ঘটনা তাকে বললাম। তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে তো মনে হলো না। চায়ের শেষ চুমুক দিয়ে পেয়ালা নামিয়ে রাখতে রাখতে বললেন, যা, শেষ অবধি হরিপদর এই কাজ! এটা একেবারে নরাধম। ঠিক শাস্তি পেয়েছে। আপনি বলেছিলেন কেতু মারা গেছে। ভুল বলেছিলাম, বেঁচে আছে তো দেখাই যাচ্ছে। যাকে ট্রেনের প্রথম ঘন্টা পড়েছে, টিকিট কাটকে যাও। একটু চুপ করে থেকে বললাম, আমি আপনার সঙ্গে আর যাব না। কোথায় যাবে তবে? কলকাতার দিকে যাব, কাজ আছে। বিশু ঠাকুর হেসে বললেন, বেশ, তাই যেও। আমাকে ট্রেনে তুলে দাও অন্তত, তোমার গাড়ির তো দেরি আছে। গাড়িতে তুলতে গিয়ে খেয়াল করলাম বিশু ঠাকুর খোঁড়াচ্ছেন। ডান পায়ের পাতায় ন্যাকড়ার পট্টি বাঁধা। আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো। বললাম, এ কি, আপনার পায়ে কি হয়েছে? কাল বিকেলেও তো দেখিনি। বিশু ঠাকুর বললেন, ও কিছু না, প্ল্যাটফর্মের বেড়া পার হতে গিয়ে কাঁটা তারে লেগে কেটে গিয়েছে। আমি এক দৃষ্টে বিশু ঠাকুরের ডান পায়ের পট্টির দিকে তাকিয়ে আছি। হরিপদর সেই আর্তনাদ, শাবল ছুঁড়ে মারা, কেতুর ডান পায়ের রক্তের ধারা। তবে কি ট্রেন ছেড়ে দিল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিশু ঠাকুর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। সেই শেষ, আর কখনো তাকে দেখিনি। শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি গল্প, বেতাল এবং বিশু ঠাকুর। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। ব্যারাকপুরে জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2020 সালের 18ই জুলাই। বাবার মতোই শিক্ষকতা করেছেন অধ্যাপনা, নানা রকম পত্রিকার সম্পাদনা। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব, তৃতীয় পুরুষ। তারানাথ তান্ত্রিকের এই গল্পগুলি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক এই বইটি থেকে। বেতাল গল্পটির বিভিন্ন ভূমিকায় কিশোরী এবং সাধু অগ্নি, তারানাথ তান্ত্রিক মীর, মাধব ঘোষ সুমক, কাপালিক দ্বীপ, সিপাই রিচার্ড, চারি গোধূলি, সঙ্গে রায় অত্রি, পর্ব পরিচালনায় অগ্নি। বিশু ঠাকুর গল্পটির বিভিন্ন ভূমিকায় হরিপদ ও জনৈক ব্যক্তি অগ্নি, গল্প পাঠে এবং শ্রীদাম ঘোষের ভূমিকায় সুমক, তারানাথ তান্ত্রিক মীর, বিশু ঠাকুর দ্বীপ, শিবরাম অত্রি, কিশোরী অমর্ত্য, রামরাম ঘোষালের স্ত্রী অয়ন্তিকা, পর্ব পরিচালনায় সুমক ও গোধূলি, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।